তো একটা কথা কি, আপনারা এখানে যারা আমাদের শুরু থেকেই কোনো ভিডিও বাদ দেন নাই জুম মিটিংয়ে, তাদের মধ্যে আর যারা বাদ দিছে বা যারা রেকর্ডও করে নাই, এবং তাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে। মানে ওনারাও একভাবে পারবে, মানে ওনারাও মনে করবে যে অনেক কিছু পারি, কিন্তু আসলে দেখে যে জায়গা মতো যে ধরা খেয়ে যাবে। কারণ যদি বিষয়টা যদি এমন হয় যে তারা যদি বেসিক থেকে যদি না শিখে, যদি এমন হয় যে ধরেন যে কোনো জায়গায় এক্সপার্ট কারোর কাছ থেকে শিখছে, তখন ভিন্ন কথা। আর নয়তোবা কিন্তু যদি ওই যে গদ বাঁধা সিস্টেমে মুখস্থ করার ট্রাই করে, না বুঝা, তাহলে দেখবেন যে ওদের মধ্যে এবং এই গ্রুপে যারা আছে ওদের মধ্যে এবং আপনি যারা এবং বলা যায় যে শুরু থেকে এই পর্যন্ত একদম যদি কোনো কিছু বাদ না দেন আপনি, তাহলে আপনি অন্যদের থেকে আপনি যেই মানেরই হয়ে থাকেন না কেন, একটা জিনিস মনে রাখবেন কি জানেন, যে আপনার প্রসেসটা যদি ভালো থাকে আপনি একটা সময় ভালো করবেন। মানে আপনার ইংলিশে প্রবলেম ঠিক আছে, কিন্তু আপনার প্রসেসটা যদি ভালো থাকে, আপনি একজন শুধু বেশি কিছু না, আপনি যদি আমাদের শুধু এই রুলসটা একটু ফলো করেন, যে শুরু থেকে এই পর্যন্ত আমাদের যেই সেশনগুলো হইলো, যেইগুলা ভিডিওগুলো ভালোভাবে দেখা যাচ্ছে ওগুলো বারবার দেখা, প্লাস পিছনের জিনিস তো অনেক কিছু এখন রিপিট হচ্ছে, সামনের দিকে আরও হবে, এবং গ্রুপের ইংলিশ সেকশনের সাথে আপনার পড়ে থাকা, আর আপনার কাছে মাস্টার বা অন্য কোনো একটা বই থাকা, বই থেকে প্র্যাকটিস করা। মানে আপনার তো বেসিক নিয়ে তো কোনো প্রবলেম নেই, কারণ আপনি বেসিকটা এখানে পাচ্ছেন, বা আপনি সরাসরি এখানে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। তাহলে আপনি যদি বাসায় এগুলোর সাথে জাস্ট একটু বই টই দেখে একটু উল্টায় পাল্টায় একটু প্র্যাকটিসে রাখেন, এবং যে পরীক্ষাগুলো হচ্ছে, ঠিক আছে, যে প্রতিদিনই প্রতি সপ্তাহে যে এখন আবার হৃদয় ভাই উদ্যোগ নিয়ে আপনাদের সাথে সমন্বয় করে পরীক্ষাগুলো নেবে, তাহলে আপনারা যদি এগুলোর সাথে পরীক্ষাটা দেন তাহলে অনেক ভালো। যেমন টপিকগুলো কিন্তু রিপিট হচ্ছে, তাহলে আপনি প্রথম পরীক্ষায় ধরেন 20-এর মধ্যে 8 পাইলেন ইংলিশে, তাহলে আপনার টার্গেট থাকবে এরপরের পরীক্ষায় 12 পাইলেই হবে বা 10 পাইলে হবে। এরপরের পরীক্ষা আপনি এটাকে 12-তে নেন, তারপরের পরীক্ষা 13-তে নেন, 14-তে নেন, এরকম করতে করতে আপনি দেখবেন 6 মাস পরে আপনি এখন 20-এ 18 পাচ্ছেন। তার মানে শুরুতে যদি আপনি 20-এ 8 পান, আপনাদের ইংলিশ না শিখতে পারার সবচেয়ে বড় কারণ কি জানেন? তাড়াহুড়া করা। মানে যারা তাড়াহুড়া করতে চায় এরা কখনো ইংলিশ শিখতে পারবে না। ইংলিশ, গণিত, বিজ্ঞান, এই সকল টপিকগুলো, আর ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে অনেক টাইম দিতে হবে। 1 বছর পরে থাকতে হবে এগুলোর পিছনে। আপনি এমনি কি লিখতে পারবেন? আপনার ভাষা তো ইংলিশ না। আপনি সারা জীবন পড়ে আসেন উল্টা পুল্টা, আমরা ছোটবেলায় গ্রামার পড়ছি, সব ভুয়া ভুয়া সুয়া গ্রামার পড়ে আসছি, এগুলো একটাও কাজে লাগতেছে না। তাহলে আপনার সিস্টেম, আপনার যে রুট, আপনার বেসমেন্টে প্রবলেম, তাহলে আপনি কি হাঁটতে পারবেন? ছোট 1 বছর মানে যেই, যদি আপনার ধরেন বাচ্চা, এখন আপনি চাইতেছেন যে আপনার বাচ্চা 2 দিনের দিন এটা দৌড় মারুক, এটা কি সম্ভব? ঠিক আছে, মানুষের বাচ্চা 2 দিন 2টা দৌড় মারতে পারে না। মানুষের আল্লাহ খুব দুর্বল ভাবে বানানো হয়েছে, ঠিক আছে, যদি আশরাফুল মাখলুকাত, কিন্তু দুর্বল ভাবে বানানো হয়েছে। উইঠা দৌড় মারতে পারে না, ছাগলের বাচ্চা বা অন্যটা উইঠা দৌড় মারে, ঠিক আছে, তো মানুষের বাচ্চা দাঁড়াইতে দেড় মনে হয় 1 বছর না কত লাগে, ঠিক আছে। তাহলে দেখেন যে আপনার জন্মের জন্মতেই আল্লাহ তাআলা আপনাকে শিখাইছে যে আপনি ধৈর্য ধরতে হবে। আপনি হুট করে কোনো কিছু পারবেন না, হুট করে দাঁড়াইতে পারবেন না, হুট করে কথাও বলতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, মা বলতেও নাকি 2.5 বছর লাগে। তাহলে দেখেন যে আপনাকে কত দুর্বল ভাবে বানানো হয়েছে, আর আপনি চাইতেছেন যে কোনো কিছু আপনি পড়িয়া এমনই মানে ঠিক করে ফেলা। আপনার ইংলিশের সমস্যা, আপনি 1 মাসের মধ্যে ইংলিশ একদম শেষ করে ফেলবেন। তো এই যে এই আপনার থিঙ্কিং এ ভুল, এই জন্য আপনার মধ্যে হতাশা কাজ করে। তাহলে মাথায় রাখতে হবে, ছোটবেলায় যেমন আপনি ওই মা শিখতে 2.5 বছর লাগছে, এখন আপনি ইংলিশ শিখতে আপনার 1 বছর লাগান না। কথা বুঝছেন? তাহলে আপনাকে বানানো হয়েছে দুর্বল ভাবে, আর আপনি চাইতেছেন যে আপনি উঠেই মানে জন্ম পরেই, ঠিক আছে, হ্যাঁ, যে আপনি উঠে দৌড় মারছেন মনে হয়। এখন আপনি যদি ধরেন, যদি আপনার মারে জিজ্ঞাসা করেন যে আপনার জন্মের পরে উঠে দৌড় মারছেন কিনা, যদি এরকম হয় তাহলে আর কিছু বলার নাই, ঠিক আছে। কিন্তু যদি আপনার দাঁড়াইতে 1 বছর লাগে, তাহলে মনে করবো যে 1 বছর আপনি ইংলিশ পড়েন। আচ্ছা, যাই হোক, দেখেন কথাগুলো যদি একটু হাসির, কিন্তু কথাটা বাস্তব। এখন দেখেন, এখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো, এই নো হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে। এটা হচ্ছে নো, আর একটা হচ্ছে কি প্রিপজিশন। তাহলে দেখেন ডিটারমিনার আর হচ্ছে প্রিপজিশনের মাঝখানে ওয়ার্ড দুইটা, একটা হচ্ছে নাউন, তারপর একটা অবশ্যই অ্যাডজেক্টিভ। ওই যে পজিশন অফ পার্টস অফ স্পিচে বলছিলাম, ডিটারমিনার আর নাউনের মাঝখানে দুইটা শব্দ, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে একগুচ্ছ শব্দ অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে। এই যে দাগানো অংশটা, একগুচ্ছ শব্দ অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে, যেখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
আপনাদের কাছে সকল ম্যাটেরিয়ালস আছে এখানে গ্রুপে, সকল ম্যাটেরিয়ালস ইংলিশে ভালো করার জন্য সাবজেক্ট ভিত্তিক আছে। তাহলে আপনাকে কাজ করতে হবে, টপিক ভিত্তিক আছে, আপনাকে কাজ করতে হবে মাস্টার বই নিয়ে ভিডিওগুলো বারবার দেখবেন আর অনুশীলন করবেন আর গ্রুপে পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে দিয়ে নিজের অবস্থানটা দেখবেন যে এক এক করে বাড়ান, বেশি লাগবে না। গত পরীক্ষা যা পাইছেন আগামী পরীক্ষা এক সপ্তাহে তার থেকে এক বেশি পান, হয়েছে। আর যদি কম পান তাও প্রবলেম নাই, কম পাইলে আরও বাড়ানোর চেষ্টা করেন, ঠিক আছে। মানে আপনি যদি এর আগের পরীক্ষায় 8 পাইছেন, আগামী পরীক্ষায় 9 উঠানোর চেষ্টা করেন, তার পরীক্ষায় 10 উঠানোর চেষ্টা করেন, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে ওঠেন। আর ম্যাটেরিয়াল সব কিছু দেওয়া আছে, হাই উতাসের কিছু নাই। তাহলে নো আর হচ্ছে এখানে হচ্ছে ইন, ডিটারমিনার আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে দুইটা শব্দ, একটা হচ্ছে নাউন, তার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। এবার দেখেন, এটা আশা করি সবাই বুঝছে, যেহেতু এটা অ্যাডজেক্টিভ, ফাংশনটা অ্যাডজেক্টিভ আর একগুচ্ছ শব্দ আছে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য পিপল ইন দ্য রুম স্ট্যান্ড আপ টু গ্রেট হিম। এখন খেয়াল করেন, এইটা ভালো বেসিক না থাকলে সবাই বিপদে পড়ে যাবে। দ্য পিপল কাকে মডিফাই করতেছে? ইন দ্য রুম। এই দেখেন, ইন দ্য রুম কাকে মডিফাই করতেছে? দ্য পিপল, এই লোকগুলাকে মডিফাই করতেছে, ঠিক আছে। তাহলে এই এই যে ইন দ্য পিপল, এটা একগুচ্ছ শব্দ, এই একগুচ্ছ শব্দ একসাথে একটা নাউনকে মডিফাই করতেছে। এখন বলেন, কেউ যদি নাউনকে মডিফাই করে তাহলে তার পরিচয়টা কি? সে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভই তো শুধু নাউনকে মডিফাই করতে পারে। এখন যেহেতু ইন দ্য মর্নিং এর মধ্যে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে ইন দ্য মর্নিং কাকে মডিফাই করছে? দ্য পিপলকে মডিফাই করছে। ওই ধরেন যে বললো ইন দ্য মর্নিং, সরি, ইন দ্য রুম, মানে দ্য পিপল ইন দ্য রুম, তার মানে যেই ওই লোকগুলা যেগুলা কোথায় দাঁড়ায় আছে? রুমের মধ্যে দাঁড়ায় আছে, ঠিক আছে। স্ট্যান্ড আপ, দাঁড়াইছিল, দাঁড়ায় গেল টু গেট হিম, তাকে দেখে, হ্যাঁ। তাহলে এখন এখানে ইন দ্য রুম, এখানে দ্য পিপলকে মডিফাই করছে, যেহেতু এখানে মডিফাই করছে সো এটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু একগুচ্ছ শব্দ, সাবজেক্ট আর ফাইনাল ভার্ব নাই, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? কোনো একটা বাক্যকে, মানে ভার্বকে আপনি যদি হোয়াই, হয়ার, হয়ার, হোয়াই, হোয়েন, হাউ, মানে কেন, কিভাবে, কোথায়, হ্যাঁ, এই যেগুলো বল, এগুলো প্রশ্ন করলে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে আপনাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে রাখার একমাত্র টেকনিক হচ্ছে এটাই, যে হোয়াই, হয়ার, হোয়েন, হাউ, এইগুলা দ্বারা প্রশ্ন করা শিখতে হবে। আপনি প্রশ্ন যত ভালো করতে পারবেন, যত ভালো প্রশ্ন করতে পারবেন সেন্টেন্সগুলোকে, আপনি তত ভালোভাবে ফ্রেজ ক্লোজ বুঝতে পারবেন। এখন দেখেন, হি ইজ ইন দ্য রুম, এই যে হি ইজ ইন দ্য রুম, খেয়াল করেন, হি ইজ ইন দ্য রুম, সে, আমরা কি বলি? আপনি প্রশ্ন করেন সে কোথায়? এই যে হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? রুমে। তাহলে হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? সে হচ্ছে কোথায়? রুমে আছে। তাহলে তার অবস্থান, এই যে হোয়ার দ্বারা প্রশ্ন করেন, হ্যাঁ, এই যে বলুন হোয়ার ইজ শি, হোয়ার ইজ হি, সে কোথায়? তো বললো যে ইন দ্য রুম, রুমে। তাহলে এটা হচ্ছে, যেহেতু স্থান বোঝানো হচ্ছে হোয়ারের উত্তর, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার দেখেন ওয়াকিং ইন দ্য মর্নিং। দেখেন, এইটার আগে আমি প্রশ্নটা একটু ভিন্নভাবে করি। ওয়াকিং ইন দ্য মর্নিং, এই পুরাটা কোন কোন ফ্রেজ ক্লোজ হবে? বলেন দেখি। ওয়াকিং ইন দ্য মর্নিং, এটা কি হবে? নাউন, নাউন। হ্যাঁ, এই ওয়াকিং ইন দ্য মর্নিং পুরাটা হবে নাউন ফ্রেজ। তাহলে দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, এই হচ্ছে আমাদের ভার্ব, বাক্যের মূল ভার্ব। মূল ভার্বের আগে একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব নাই, মানে সাবজেক্ট আর ফাইনিট ভার্ব নাই, আছে একটা নন ফাইনিট ভার্ব। তাহলে সো এই পুরাটার মধ্যে যেহেতু ফাইনিট ভার্ব নাই, তাহলে এই পুরাটা একটা ফ্রেজ। এখন কোন ফ্রেজ? এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ এটা সাবজেক্টের পজিশনে বসে আছে। এই যে হেল্পের আগে পুরাটা সাবজেক্টের পজিশন, সাবজেক্টের পজিশনে একাধিক শব্দ বসে আছে যার মধ্যে কোনো প্রকার ফাইনিট ভার্ব নাই, সো এটা নাউন ফ্রেজ। কিন্তু যদি আপনাকে শুধু দাগটা দেয় এখানে ইন দ্য মর্নিং, তাহলে এটা কি ফ্রেজ বলেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ওয়াকিং, হাঁটাহাঁটি করা, কখন? ইন দ্য মর্নিং, সকালে। আপনি বললেন যে ওয়াকিং হেল্পস এ ম্যান টু বি হেলদি, মানে হাঁটা মানুষের জন্য কি একটা মানুষকে সুস্থ রাখে। এখন আপনাকে বললো যে কখন হাঁটা, ডাক্তার বলে তুমি কি তাহলে কি ভাত খাওয়ার পর 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 হাঁটবা নাকি? ঠিক আছে, তার নাকি খালি পেটে রমজানে রোজা রাখার পরে কি দৌড়াবা? সেটা তো না। এখন বললো যে ওয়াকিং ইন দ্য মর্নিং, স্পেসিফিক ভাবে একটা সময়কে নির্দেশ করা হচ্ছে।
ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে একটা সময়কে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে ইন দ্য মর্নিং হচ্ছে এখানে একটা সময়, যে কখন হাঁটা শরীরের জন্য ভালো। আপনি প্রশ্ন করেন কখন হাঁটা শরীরের জন্য ভালো, মানে হেলদি মূলক, তখন বলবো যে সকালে হাঁটা। তো ইন দ্য মর্নিং এটা হচ্ছে আপনার হয়ারের উত্তর। মানে কখন, মানে হয়েন, হয়েনের উত্তর। এই যে হয়েন, হয়েন দ্বারা প্রশ্ন করলে আপনি পেয়ে যাবেন। তাহলে ইন দ্য মর্নিং হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। আপনাকে যদি বলি আই লাইক, এই পুরাটা কি ফ্রেজ বলেন? আই লাইক, নাউন ফ্রেজ। হ্যাঁ পুরাটা নাউন ফ্রেজ। আই লাইক ইট দ্বারা রিপ্লেস হয়। আই লাইক বাদ দেন, এই ইট টিট দিয়ে দেখ শিখার দরকার নেই। আপনি জিজ্ঞাসা করেন আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি? সিঙ্গিং ইন দ্য বাথরুম, বাথরুমে গান গাওয়া পছন্দ করি। এখন যদি বলা হয় যে নিচেরটা কোন ফ্রেজ, এই যে ইন দ্য বাথরুম, এই ইন দ্য বাথরুম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ কোথায় আমি আমি গান গাওয়া কোথায় বেশি পছন্দ করি? বাথরুমে বেশি পছন্দ করি। তাহলে ইন দ্য বাথরুম এটা হচ্ছে এই যে হয়ার, মানে একটা প্লেসের স্থান, বাথরুম তো একটা স্থান। তাহলে বোঝা গেল আমরা কোন শব্দটা মানে আন্ডারলাইন কার উপর আছে সেটার উপর নির্ভর করবে। তাহলে আই লাইক, এরপরে যদি বলে যে আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি? সিঙ্গিং ইন দ্য বাথরুম, এই পুরাটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে আপনার কি এর উত্তর। কিন্তু যদি আমরা এখানে দেই যে হয়েন ইন দ্য বাথরুম, ইন দ্য বাথরুম, তাহলে আমি গান গাই, আমি গান গাওয়া পছন্দ করি কোথায়? এই যে হয়, এই যে আপনার আপনার ধরেন যে হয়ের দ্বারা প্রশ্ন করলেন, হ্যাঁ, তাহলে বললো ইন দ্য বাথরুম। তার মানে ইন দ্য বাথরুম হচ্ছে হচ্ছে এখানে অ্যাডভার্বের কাজ করছে। তাহলে ইন দ্য বাথরুম এখানে অ্যাডভার্বের কাজ করছে, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে এই পুরো বাক্যটা আপনার অবজেক্ট হিসাবে বসছে, সিঙ্গিং ইন দ্য বাথরুম অবজেক্ট হিসাবে বসছে, এই জন্য পুরোটা আবার নাউন ফ্রেজ। তাহলে বোঝা গেল আমরা আসলে দেখব ফ্রেজ এবং ক্লোজটা বাক্যে কি হিসাবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট মানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে নাকি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, আর সকল টেকনিক বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে মূল কাজ হচ্ছে বাক্যে এটা কি হিসাবে ব্যবহার হয়েছে, এটাকে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, মানে বাক্যের ফাংশনটা দেখবেন, এই সেন্টেন্সটা এখানে কোন ফাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তো এটা এইভাবে প্রশ্ন করে 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 আপনাকে বুঝতে হবে। কি দ্বারা প্রশ্ন করলে আপনি অবজেক্ট পাবেন, সো এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সো এটা নাউন, এই পুরো অংশটা নাউন। আবার এই পুরো অংশের এই অংশটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, পুরো অংশটা নাউন কিন্তু এই অংশটা অ্যাডভার্ব, কারণ এটা হয়ারের উত্তর। ঠিক আছে, তো বাসায় এগুলা আবার বারবার, আজকে বললাম তো আজকে 30% বুঝলেই হবে, 30% বুঝলে আপনি ভালো একটা জব পাবেন ইনশাল্লাহ। মানে আপনি ভালো 30% বুঝা মানে আপনার ব্রেন ভালো, আপনি এখন ইংলিশে ভালো একটা অবস্থানে আছেন। আর বাকিটা ভিডিও ক্লাস মানে আবার দেখে আর প্র্যাকটিস করলে হয়ে যাবে। হি রান, সে দৌড়ালো। এখন বললো, এখন জিজ্ঞাসা করেন যে সে কি দৌড়ালো, কখন এটা হয় যে সে কি দৌড়ালো, এটা কোনো লজিক্যাল প্রশ্ন হয় না। তা আপনি বলবেন সে সে কিভাবে দৌড়ালো, তাহলে আপনি প্রশ্ন করবেন সে কিভাবে দৌড়ালো, কিভাবে। তাহলে বললো যে উইথ এ গ্রেট স্পিড, মানে খুব দ্রুত সে দৌড়াইছে। দেখেন তার মানে এই যে হি রান, সে দৌড়াইলো, সে কিভাবে দৌড়াইলো? উইথ এ গ্রেট স্পিড, খুব মানে সেই দৌড় মারছে, অনেক জোরে দৌড়াইছে। তাহলে এইটা কাকে মডিফাই করছে? যে তার দৌড়ানোটাকে মডিফাই করছে। তার মানে এই যে দেখেন উইথ গ্রেট স্পিড, এইটা আমাদের বার্বটাকে মডিফাই করছে। আমরা জানি বার্বকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব যেহেতু একগুচ্ছ শব্দ, কোনো ফাইনিট ভার্ব নাই, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আপনি জিজ্ঞাসা করলেন হি ওয়ার্কড, সি হি ওয়ার্ক, সে কাজ করতেছে। হ্যাঁ, এখন বললো যে সে কিভাবে কাজ করতেছে, জিজ্ঞাসা করবেন না যে সে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, দেখেন সে কি কাজ করতেছে এটাও কিন্তু হয়, কিন্তু আপনাকে পরবর্তী সেন্টেন্সটা দেখতে হবে, পুরো অর্থটা পড়েন। হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন হি ওয়ার্ক, সে কাজ করতেছে, সে কি কাজ করতেছে? উইথ এ সিনসিয়ারিটি, এটা কোনো উত্তর হইল? হইল না। হি ওয়ার্ক, সে কাজ করতেছে, সে কি কাজ করতেছে? উইথ অল সিনসিয়ারিটি, এটা কোন, এটা কির উত্তর না, তো এটা কিসের উত্তর? হি ওয়ার্ক, সে কাজ করতেছে, সে কিভাবে কাজ করতেছে, এটা হলো আপনার হোয়াই এর উত্তর, হোয়াই। ঠিক আছে, তাহলে আপনি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পান নাই, কিন্তু হোয়াই দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছেন। তাহলে এটা হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। আমি আপনাকে চিন্তা কিভাবে করবেন সেটা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, ওই বিভিন্ন দেখেন ফেসবুকে বা ইউটিউবে যে সব দাদানোর টেকনিক আসে, সহজে বলেই, এই চিন্তাটা বাদ দিয়ে দেন, এগুলা দিয়ে হবে না। ঠিক আছে, মূল ফাংশন বুঝে বুঝে, মানে বেসিক বুঝে 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 বুঝে
আগানোর চেষ্টা করেন। মানে দুমদারাক্কা যেসব টেকনিক, মুখরোচক এগুলো বাদ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে মূল ফাংশনটা বুঝার। উই রিড, আমরা পড়াশোনা করি, আমরা বলতে পারি উই রিড ইট, দেখেন ইট দ্বারা রিপ্লেস হচ্ছে। এখন কেউ যদি এত সহজভাবে পড়ে যে উই রিড ইট, হ্যাঁ আমরা এটা পড়লাম, তো দেখেন উত্তর ভুল হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনাকে দেখতে হবে উই রিড। এই জন্যই তো বললাম যে এইগুলো এইসব টেকনিক দিয়ে হবে না। উই রিড টু লার্ন মেনি নো অ্যান্ড আননোন থিংস। তাহলে উই রিড, আমরা পড়ি, আমরা কি পড়ি, এটার কোনো এরকম কোনো উত্তর হয়? টু লার্ন মেনি নো অ্যান্ড আননোন, মানে আমরা কোনো কিছু জানা অজানা অনেক কিছু জানার জন্য পড়ি। ঠিক আছে, আমরা কি পড়ির উত্তর এটা হয় না। এটার উত্তর হয় আমরা কেন পড়ি। উই রিড, হ্যাঁ, হোয়াই, হোয়াই রিড উই। ঠিক আছে, যে আমরা কেন পড়ি, তাহলে সেটা হবে যে টু লার্ন মেনি নো অ্যান্ড আননোন থিংস, অজানা কোনো কিছুকে জানা, অজানা কোনো কিছু জানার জন্য আমরা পড়ি। তাহলে এটা হলো হোয়াই এর উত্তর। ঠিক আছে, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমার মূল কথা হচ্ছে আপনি কি দ্বারা প্রশ্ন করবেন, কাকে দ্বারা প্রশ্ন করবেন, মানে মানে সোজা কথা হচ্ছে শর্টকাট টেকনিক বাদ না দিয়া, ইট দিয়ে রিপ্লেস হয়, হ্যান ত্যান ওই সেই, এগুলা বাদ দিয়ে আপনি দেখবেন ওই যে যে অংশটা, এই অংশটা কি হিসাবে ব্যবহার হয়েছে। এই অংশটা কি কি এর উত্তর নাকি কেনর উত্তর। যদি কি এর উত্তর হইতো তাহলে এটা অবজেক্ট হইতো, অবজেক্ট হলে নাউন ফ্রেজ হইতো। আর এটা হলো কেনর উত্তর, হোয়াই। হোয়াই দ্বারা প্রশ্ন করলে আপনি এই অ্যান্সারটা পাবেন। তাহলে এটা যেহেতু আপনার হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা অ্যাডভার্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা অ্যাডভার্ব হিসাবে পড়ছে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু এখানে কোনো প্রকার ফাইনাইট ভার্ব নাই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আমরা এতটুকুই রাখতেছি। একটা প্র্যাকটিস আছে 7টা প্রশ্নের, প্র্যাকটিস করে আপনাদের মতামত নিয়ে শেষ হয়ে যাবে। তবে কালকে খুবই জটিল জটিল কিছু উদাহরণ আসবে। আমি আজকে বেসিকটা ক্লিয়ার করার জন্য কোনো প্রকার কঠিন উদাহরণ আনি নাই, কারণ আমি যদি কঠিন উদাহরণ আনতাম এতক্ষণে আপনাদের মাথা নষ্ট হয়ে যেত। আমার কথা হচ্ছে আগে মূল বিষয়টা বুঝেন, পরে ব্যতিক্রম চিনেন। ঠিক আছে, ব্যতিক্রম চিনানোর অনেক মানে সময় আছে আমাদের, আগে মূল বিষয়টা বুঝতে হবে, এরপরে ব্যতিক্রম। আমরা যদি মনে করি যে কালকেও ব্যতিক্রম তা দেখানো উচিত হবে না, হয়তো বা কালকেও নাও দেখাতে পারি। ঠিক আছে, কিন্তু যদি মনে করি যে না কালকে দেখানো যায় বা ইয়েগুলা, ঠিক আছে, হয়তো বা আমরা নাউন ফ্রেজ ক্লোজের উপর হয়তো বা 3টা সেশন হতে পারে, কালকের পরেও আরেকটা হতে পারে। তো ফ্রেজ ক্লোজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, পিএইচসি এবার 3টা দিয়েছে, আগামী বছর দেখবেন 2টা দিয়ে দিছে। ঠিক আছে, এখন পিএইচসিটাকে কিন্তু খুব ফোকাস করছে, হয়তো বা প্রাইমারি পরীক্ষায় সামনে পাবেন কয়েকটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এর পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। এখন জন প্রতি বলবেন, তবে একটা কথা আছে, আপনাদের ফিডব্যাক অনুসারে আমরা আলাদা করে ফেলতেছি। প্রথম হচ্ছে আমাদের হাবিবা বিতিও আপনি খুব ভালো টালো উত্তর দেন, আমাদের হৃদয় ভাইও ভালো উত্তর দেয়, তাসনিমা শারমিন আপুও উত্তর দেয়। ঠিক আছে, আমাদের রহমা আপু বা তুহা আপু বা ফাতেমা ডালিয়া ওনারা উত্তর দেয়, কিন্তু কথা হচ্ছে ওনারা একটু ভীতু, এই জন্য ওনাদেরকে প্রশ্ন বেশি করা হচ্ছে। এখানে যারা ভীতু এদেরকে প্রশ্ন বেশি করা হবে, আর যারা টপ টপ মানে ফটফট বেশি করবে ওদেরকে প্রশ্ন করা হয় কম। তাহলে এখন প্রথমে হচ্ছে রহমা আপু, আপনি বলেন উই এনজয়, আপনার জন্য সহজ হয়ে গেছে, উই এনজয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড। এখানে কি হবে এটা, এটা কোন, এটা মানে এই থেকে অংশটা ফ্রেজ না ক্লোজ, বা কোন ফ্রেজ কোন ক্লোজ, এগুলো বলবেন। যদি যদি ফোনে কথা বলতে প্রবলেম হয় মাইক্রোফোন ওপেন করে আপনি মেসেজও দিতে পারেন, দেখতেছি। আমাদের থ্যাংক ইউ, ওনার উত্তর চলে আসছে, উনি বললো এটা নাউন ফ্রেজ। তো হি, আপনার, আপনি কি ব্যাখ্যাটা দিতে পারবেন যদি আপনার বলার মতো অবস্থান থাকে ওখানে? আচ্ছা তারপরে, হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের, রহমাপুর একটি সমস্যা আছে আচ্ছা সম্ভবত। আচ্ছা সমস্যা নাই, কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে আমাদের ফাতেমা ডালিয়া, তারপরে তুয়াবু রেডি হবেন। দ্য দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, হি ইজ মাই ব্রাদার। দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এই যে দা বয় এই বালকটা যে যে রিভার এর সাইড দিয়ে হেঁটে যাচ্ছে, ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আমি তো নদীর পাড় দিয়ে হাঁটি না। আচ্ছা যাই হোক, না হাঁটি হাঁটি মাঝে মাঝে যাই হাঁটি। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে, ব্যাখ্যা কি? এখানে ওয়াকিং বাই দ্য রিভার সাইড
এটা তো দা বয়কে মডিফাই করছে। হাই হ্যাঁ হ্যাঁ সে এবার চিন্তা করেন ফার্স্ট ইয়ারে থাকতে যদি এটা জানে আর সে যদি এইভাবে 4 বছর পরে তাহলে তো আল্লাহর রহমতে ফরেন ক্যাডার কি বলেন জি ভাই ইনশাআল্লাহ ভাই। যারা আছেন আমার সাথে একমত কিনা জি ভাইয়া। না মানে ধরেন যে ফার্স্ট ইয়ার এখনো মাত্র শুরু হয় না এখন এখনো যদি এতটুকু বুঝতে পারে তাহলে তো ইনশাল্লাহ এইভাবে যদি সামনের দিকে ক্যারি অন করে ফাইজলামি বাদ দিয়ে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আমরা তার সময় তো তার সময় তো আমি ফ্রেশার ক্লোজ কি সেটাই বুঝতাম না ঠিক আছে তো আচ্ছা যাই হোক এখন বলেন আহ, এরপরে তুহাফু দ্য ম্যান ইন দ্য রুম রাস্ট আউট তুহাফু বলেন ভয় পাওয়ার কিছু নেই আপনার ভুল হইলেও কোনো সমস্যা নেই অ্যাডভার্বিয়াল বলছেন এখন আপনি একটু বেশি চিন্তা করে ফেলছেন দেখেন বলা হচ্ছে আমি এটা কিন্তু বলছিলাম যে শোনেন ইন দ্য রুম মনে হচ্ছে এটা একটা স্থান কিন্তু আসলে এটা মডিফাই করতেছে কাকে দ্য ম্যানকে ওই মানুষগুলা যেই মানুষগুলা রুমের মধ্যে আছে ওই মানুষগুলা যেই মানুষগুলা রুমের মধ্যে আছে আপনি বোঝার চেষ্টা করতে হবে নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে কি অ্যাডজেক্টিভ সে হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ সো আপনার অ্যাডভার্ব অ্যাডভার্ব এই যে অ্যাডভার্ব এই অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারবে না তার জন্য এটা নিষিদ্ধ বিলকুল হারাম ঠিক আছে যে অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারবে না তাহলে এখন দেখেন ইন দ্য রুম তার আগে কে আছে নাউন আছে দ্য ম্যান হচ্ছে নাউন এই নাউনটাকে মডিফাই করছে কে ইন দ্য রুম ঠিক আছে তাহলে ইন দ্য রুম কাকে মডিফাই করছে দ্য ম্যানকে যেহেতু দ্য ম্যান একটা নাউন সো এটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে তাহলে এখানে ভুল করা যাবে না এবার হি ইজ ইন দ্য রুম তাহলে হি ইজ ইন দ্য রুম এইটা কি হবে আপনি যেহেতু এটা ভুল করছেন এরপরে আপনাকে আরেকটা জিজ্ঞাসা করি এইটা কি হবে বলেন হি ইজ ইন দ্য রুম আরে এখানে আপসেট হওয়ার কিছু নাই একটু মাথা গরম হয়ে গেছে আরে অনেকক্ষণ ক্লাস করতেছেন তো হি ধরেন ওই যে দা ম্যান রাস্ট আউট ইন দ্য রুম এটা হলো তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আপনি কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছেন কে কথা বলতেছেন কি হাবিবা বিদ্যাবু বলতেছেন নাকি হ্যাঁ দা ম্যান রাস্ট আউট কি রাস্টের পর ইন দ্য রুম। ও আচ্ছা মানে হ্যালো আপনার আচ্ছা বুঝছি আপনি মানে আরেকটা সেন্টেন্স বলতেছেন আরে যে রাস্ট আউটের পরে ইন দা রুম থাকলে তখন হ্যাঁ হ্যাঁ তখন হইতো দা ম্যান রাস্ট আউট ইন দা রুম তখন হইতো ঠিক আছে যে যে ওই ইন দা রুম যদি বাইরে থাকতো তখন সেই রাস্ট আউটকে আপনার মডিফাই করতো এখন এখানে তো দা ম্যানের পরে ইন দা রুম আছে তো ইন দা রুম তো এখানে দা ম্যানকে মডিফাই করতেছে এই জন্য হচ্ছে এটা আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ আচ্ছা এবার এরপরটা বলেন হি ইজ ইন দা রুম এটা কোন ফ্রেজ হ্যাঁ তুয়াফ এটা বলেন তো আপু ভাই এটা বলছে ভাই কমেন্ট করছে ভাই আচ্ছা কমেন্ট করছে কি বলছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ও আচ্ছা আচ্ছা উনি কমেন্ট করে ফেলছে ঠিক আছে তাহলে এটা তো হ্যাঁ থ্যাংক ইউ তো উনি প্রথমে ওইটা একটু ভুল করে ফেলছে ওইটা হয়তো বা একটু মানে খেয়াল করতে পারে না আর কি। এখন যেটাই হোক শোনেন আপনি যে এখানে ভুল করছেন জানেন যে যারা ভুল করে নেয় তার চাইতে আপনি এখানে ভালো এটা ভালো পারবেন ভবিষ্যতে কারণ মানুষ যখন একটা জিনিসকে ভুল করে তখন ওই জিনিসটা তার বেশি মনে থাকে এখানে যে পারছে যে আমার বোন পারছে ঠিক আছে সে এটাকে যতটুকু পরিমাণে মনে রাখবে কিন্তু আপনার তার বেশি মনে থাকবে কারণ হচ্ছে আপনি যে ভুল করছেন তো এই জন্য মানুষ সঠিক করলে সেটা মনে থাকে না কিন্তু অপ্রত্যাশিত মানে যেখানে আপনি সঠিক করার চেষ্টা করতেছেন কিন্তু তারপরে ভুল হয়ে গেছে ওই ভুলটা বেশি মনে থাকে এই জন্য আমি আশা করি যে এখানে আর কেউ এটা ভুল করলে ভবিষ্যতে আপনি ভুল করবেন না কারণ আপনার ভুলটা এখানে হয়ে গেছে এই জন্য আপনার আলহামদুলিল্লাহ বলা উচিত যে প্র্যাকটিস সেশনে আপনার ভুল হয়েছে পরীক্ষা হলে ভুল হয়েছে শেষ হ্যাঁ তারপরেরটা কি বলেন এবার যে কোনো একজন বলেন
হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এখানে ইন ফ্রন্ট অফ এটা কি ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ হবে ভাই। হি স্টুড বিফোর মি, প্রিপোজিশনের মতো কাজ করছে ভাই। হি স্টুড ইন ফ্রন্ট অফ, হ্যাঁ ফ্রন্ট অফ পর্যন্ত আছে। আপনারা কি বাকিরা একমত? আচ্ছা শোনেন, এইটা আমরা এখনো আজকে আলোচনা করি নাই, তো মনে রাখবেন শুরুতে ভাই প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন থাকলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন থাকলে এটা অবশ্যই 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 প্রিপোজিশনাল ফ্রেজ। এটা আমাদের কালকে আলোচনা হবে, ঠিক আছে? এটা জাস্ট এখানে দেওয়া হয়েছে, কালকে এটাকে আমরা আলোচনা করব আরো ডিটেলস, ঠিক আছে? তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা এরপর একটা বলেন যে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এটা কি হবে? হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভাই। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আপনারা মোটামুটি, তাহলে বলা যায় যে আপনারা মোটামুটি ভালোই বুঝছেন সবাই। আর যদিও এখানে আপনাদের অনেকেরই আছে যে আপনারা এগুলো আগেই পারতেন, কিন্তু তারপরেও নতুন ভাবে হয়তোবা চিন্তা করার একটা জিনিস পাইছেন। আমি শেষ একটা প্রশ্ন দিই, এরপরে আমাদের আজকে সেশনটা অফ করে যাব। আমরা ফ্রেশ ক্লোজ থেকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করব, বুঝছেন? কালকে যে সেশনটা থাকবে সেখানে প্র্যাকটিসের পরিমাণ থাকবে বেশি, রুলসের চাইতে প্র্যাকটিস বেশি থাকবে, এটা মাথায় রাখেন। তাহলে কালকে আমরা কিন্তু প্র্যাকটিসটা বেশি রাখবো, ঠিক আছে? এই জন্য কালকে সবাই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আর আজকের সবচেয়ে ভালো হয়, আজকের যারা যদি মনে করেন যে আপনার একটু প্রবলেম আছে বেসিকে, তারা আপনি রেকর্ডটা আবার দেখলে ভালো হয়, ঠিক আছে? মানে আপনারা যারা মনে করতেছেন যে আরেকবার একটু সুবিধা হয়, তাহলে আপনারা রেকর্ডটা পুনরায় একবার দেখিয়েন, দুইটা রেকর্ড, ঠিক আছে? তো দেখলে কি হবে যে কালকের লেকচারটা আরো অনেক অনেক ভালো বুঝবেন, এবং কালকে আপনি প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। আজকে সবকিছু যদি বুঝেন তাহলে কালকে অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে দিতে পারবেন। আজকের আলোচনার মধ্যে কালকের অনেক কিছু নিয়ে আসছি এখানে, যে এই বেসিকটা দিয়ে আপনাকে কালকে ডিফিকাল্ট একটা প্রশ্ন সলভ করতে পারবেন। তার মানে আমি মনে করি যারা মনে করতেছেন যে আপনার বেসিক একটু প্রবলেম, আপনি ভিডিওটা আবারও দুই একবার দেখেন, দেখলে দেখবেন যে ইনশাল্লাহ কালকেরটা অনেক ভালোভাবে বুঝবেন। আর আমরা ইদানিং খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলতেছি, যেমন এর আগে আপনার জিরান পার্টিসিপল ছিল, ভার্বাল নাউন খুব ইম্পর্টেন্ট, এখানে যেটা এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপরে দেখেন যে উইদাউট এনি প্রোটেস্ট, এই অংশটা কি প্রেস হবে বলেন? যে কেউ বলেন, এটা একটু ডিফিকাল্ট আছে। নাউন ফ্রেজ, নাউন নাউন ফ্রেজ। ফ্রেজ, জি ভাই, নাউন ফ্রেজ। হ্যাঁ ওই যে বললাম, দেখেন এটা নাউন ফ্রেজ হবে না। আমি এই যে দেখেন এই যে অন এর পরে যেটা আছে শুধুমাত্র একটা ব্যতিক্রম আজকে নিয়ে আসছি, আর কিছু না। ঠিক আছে, কালকে এরকম অনেকগুলো ব্যতিক্রম, কালকে অনেকগুলো ব্যতিক্রম নিয়ে আসবো, ঠিক আছে? এবার প্রশ্ন করেন, দেখেন ওই যে বললাম দুমদারাক্কা যদি টেকনিক দিয়ে পড়েন, আমি কিছুক্ষণ আগে বলছি ফ্রি পজিশনের পরে একগুচ্ছ শব্দ, ফ্রি পজিশনের পরে কি বসে? নাউন বসে, তাহলে এটা হলো, এটা এটা একগুচ্ছ শব্দ যেখানে কোনো প্রকার সাবজেক্ট আর পানির ভার্ব নাই, সো এটা ফ্রেজ। এখন তাহলে ফ্রি পজিশনের পরে নাউন বসে জন্য নাউন ফ্রেজ। এই তো ব্যাখ্যা ছিল, সোজা কথা এটাই, যারা নাউন ফ্রেজ ব্যাখ্যা দিছেন তারা এই চিন্তা করে দিয়েছেন, কিন্তু বুঝতে হবে আই, হ্যাঁ আই ওয়ার্কড অন, খেয়াল করেন, আই ওয়ার্কড অন এটা হচ্ছে কাজ চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব। আই ওয়ার্কড অন ফ্রেজাল ভার্ব, তাহলে আই ওয়ার্কড অন কাজ চালিয়ে যাওয়া। এখন বললে যে তাহলে তুমি কিভাবে ভার্বকে মডিফাই করছে ভাই। হ্যাঁ তুমি, আপনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে কাজটা চালিয়ে গেলা। ধরেন যে আপনার ড্রাইভ করতেছেন, আপনার এই মোটরসাইকেলে বা কোনো জায়গায় ব্রেকের প্রবলেম, কিন্তু আপনি ঠিকই চালায় চলে গেছেন। এখন বললো যে কেউ একজন যে তুমি কিভাবে কাজটা চালিয়ে যেতে পারলা, তুমি কিভাবে করলা, তাহলে বলছে উইদাউট এনি প্রোটেস্ট, বা বা বললো যে 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 ধরেন যে এরকম হয় না যে আপনি তলে তলে মানে কাজ একটা করে ফেলছেন, কথা বুঝছেন কিনা? মানে যেটা হয়তো বা অনেকে মনে করছে যে আপনি পারবেন না, কিন্তু এটা করে ফেলছেন, গোলমাল ছাড়াই একটা কাজ করে ফেলছেন, কথা বুঝছেন? তাহলে এরকম আছে না, এটাকে বলে ওই যে গভীর জলের মাছ আর এই ধরেন ডুব দিয়ে পানি খায়, ঠিক আছে?
তাহলে এগুলার মতো এরকম হয় না যে তুমি বলে যে তুমি কিভাবে এই কাজটা করে ফেললা এরকম গোলমাল ছাড়া, অন্যরা তো মারামারি করেও পারে না। ঠিক আছে, তখন বলা হলো যে এটাই বলো যে উই ওয়ার্কড অন, কাজ চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে, তো আমরা বলেন যে উইদাউট এনি প্রোটেস্ট, মানে কি কোনো প্রকার নির্বিঘ্ন ছাড়া। তার মানে কিভাবে কাজটা চালানো হইলো? উইদাউট এনি প্রোটেস্ট, কোনো প্রকার নির্বিঘ্ন, কোনো প্রকার জয় ঝামেলা ছাড়া। তাহলে এইটা কিন্তু কিভাবে, মানে হোয়াই, এটা হলো হোয়াই এর উত্তর, হোয়াই। হোয়াই, তাহলে এই হোয়াই এখান থেকে এই পর্যন্ত, যেহেতু হোয়াইয়ের, হোয়াই দ্বারা প্রশ্ন করলে বার্বকে, এই যে হাউ হাউ এর বার্বকে উত্তর হোয়াই দ্বারা যেহেতু হয় প্রশ্ন নাকি করলে ভাই? উত্তর হ্যাঁ, ওটা হাউ সরি এর সরি উত্তর সরি 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 হাউ 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 দ্বারা, হাউ দ্বারা প্রশ্ন করলে হ্যাঁ, যে মানে কিভাবে, সরি, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি এখানে কি পাবেন? ওয়ার্কড অন পাবেন। ঠিক আছে, যে তুমি যে হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি, সরি, ওয়ার্কড অনকে আপনি হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি এটা পাবেন যে উইদাউট এনি প্রোটেস্ট, কোনো প্রকার নির্বিঘ্ন ছাড়া। তার মানে ভার্বকে মডিফাই করা হইলো, বা হাউ দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তরটা পাচ্ছেন উইদাউট এনি প্রোটেস্ট, কোনো প্রকার নির্বিঘ্ন, কোনো প্রকার জয় ঝামেলা ছাড়াই আমি কাজটা চালিয়ে গেলাম। তাহলে ওয়ার্কড অন মানে কাজ চালিয়ে যাওয়া, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এই জন্য তো বলে যে ফ্রেজ ক্লোজ কঠিন আছে। ঠিক আছে, এটা এত সোজা না তো। এই যে জাস্ট এতক্ষণ পর্যন্ত আমি কখনো কোনো কঠিন টপিকে একটাও দিইনি, সবগুলো ইজি ইজি দিলাম। একদম শেষ মুহূর্তে খুঁজে, অ্যাডজেক্টিভ লেখছেন ভাইয়া। ও সরি সরি, কি যে বলতেছি, আচ্ছা একটু ভুল হয়ে যাচ্ছে, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এই যে হয়, এই যে হাউ দ্বারা, তার মানে আপনারা খুব মনোযোগী আছেন এবং আপনারা বুঝছেন, কিন্তু আমি ওই মানে শেষ মুহূর্তে তো হয়তো বা মনোযোগ অন্য দিকে জন্য ভুল হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, তাহলে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? আমাদের 8 মিনিট মতো টাইম আছে, এর মধ্যে, এরপরে হয়তো এটা লাইনটা কেটে যাবে। কোনো প্রবলেম আছে? আমাদের, আপনাদের আর কোনো প্রবলেম আছে? ধরেন তু আপু বলেন, সমস্যা থাকলে প্রশ্ন করতে পারবেন। শারমিনা আপু আছে, রমা আপু, আপনাদের কোনো প্রবলেম যদি থাকে আপনি সাথে সাথে বলতে পারবেন এখন। না তাসলিমা ভাইয়া, আপু, আপাতত এখানে কোনো সমস্যা নাই। আপাতত কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ কালকে দেখবেন। কালকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আসবো এগুলো দেখে আপনারা মানে আহ, অনেক মানে কষ্ট হবে আপনাদের, মানে আপনি উত্তর দিবেন কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, মানে কনফিডেন্সের সহিত আপনি উত্তর দিবেন, কিন্তু কনফিডেন্সের সহিত আমি বলবো যে এটা আপনারটা ভুল। ঠিক আছে, এটা আরই তো, এরকম কিন্তু ঘটনা কালকে ঘটবে। তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আমরা এটা বলতে পারি যে আমি অনেকগুলো জায়গা থেকে সোর্সগুলো মানে নিয়ে আসবো। আজকে বেশি জায়গা থেকে নিই নাই, আজকে মাস্টার বই থেকে নিছি, কিন্তু কালকে অনেকগুলা জায়গা থেকে সোর্সগুলো নিয়ে আসবো। নেটেও একটা আমার কাছে একটা ফাইল আছে, পিটু থেকে দিচ্ছে, আরো কয়েকটা সোর্স আছে, ওগুলা থেকে আমি একসাথে করে অনেক বেশি পরিমাণে প্রশ্ন নিয়ে আসবো কালকে। ঠিক আছে, তার মানে কালকে আমরা এখানে বসে বসে একজন ওয়ান বাই ওয়ান ধরে 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 আগাবো। ঠিক আছে, তো আমি মনে করি যে আজকে কালকেও বা তারপরের দিন মিলে এই 3 দিনের আমরা একটা টাইম ধরলাম, হয়তো বা কালকে শেষ হয়ে যেতে পারে। তাহলে এই এই কদিনে আপনি যদি একটু সিরিয়াস থাকেন, বাসায় যদি একটু ফ্রেশ ক্লোজটা বারবার পড়েন, কয়েকবার রিভিশন দেন, আশা করা যায় আপনি এখান থেকে ইনশাল্লাহ ভালো করবেন। মানে আপনার এইগুলোর বাইরে আর আসবে না, এবং যেটাই আসুক আপনি পারবেন। মানে আপনার ফ্রেশ ক্লোজ থেকে 100% আপনি একদম পিওর ভাবে পারবেন। আর গ্রামারের ফ্রেশ ক্লোজ না বুঝতে তো আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেই পারবেন না। ঠিক আছে, তাহলে ফ্রেশ ক্লোজ না বুঝতে আবার ফ্রি হ্যান্ড রাইটিং সম্ভব না। সো এই জন্য গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আর এটা মাথায় রাখবেন যে আমরা পরীক্ষা যেগুলো হচ্ছে, গ্রুপের পরীক্ষাগুলো, ওগুলো তো হৃদয় ভাই দেখতেছে। আর যেসব সেশনগুলো হবে জুম মিটিংগুলো, ওগুলো আমি আমার সুবিধাজনকভাবে নিব। ঠিক আছে, সেটা হচ্ছে ধরেন যে আমাকে কন্টেন্টগুলো রেডি করতে হবে। অনেকগুলা কোর্স মেনটেন করতেছি, তো তো ওদের থেকে পরীক্ষাগুলো নিয়ে বা কন্টেন্টগুলো রেডি করে এরপর বলবো। তো সোজা কথা বলতে হলে যে একদম শুরুতে আমাদের যে কমিটমেন্টটা ছিল গ্রুপের, যে আপনারা 7 পুলিশের জন্য খুব ভালো একটা সাজেশন পাবেন, প্রাইমারির জন্য ভালো একটা সাজেশন পাবেন, বা ডিফিকাল্ট টপিকগুলো নিয়ে এরকম আলোচনা হবে, এই কাজগুলো কিন্তু চলতে থাকবে। আমাদের পরীক্ষাটা কিন্তু ঐচ্ছিক। ঠিক আছে, আপনি তো এখন ম্যাচিওর মানুষ, আপনাকে তো দেখা গেছে যে ফোর্স করে পড়ানো এটা আমাদের কাজ না। ঠিক আছে, বা এখানে আমাদের এখানে মানে কারোই এখানে ফোর্স করে আনা হয় না। কথা বলছেন, আপনারা দেখবেন যে গত হয়তো বা 1 মাস বা 15-20 দিন ধরে আমরা এখানে কোনো প্রকার ফোর্সমূলক কথাবার্তা বলতেছি না, যে আপনি জুম মিটিং অ্যাটেন্ড হন বা পরীক্ষা দেন, এই ধরনের কোনো কিছু বলা হচ্ছে না। এটা হচ্ছে দেখেন যে সম্পূর্ণ আমি এখানে মনে করি যে এখানে অনেকেই আছে যাদের জবটা আসলে দরকার নেই। ঠিক আছে, অনেকেরই আছে যে যাদের জবটা আসলে ওইভাবে দরকার নেই, হয়তো বা তারা এমনি একটা প্রিপারেশন নিতেছে। ঠিক আছে, ওরকম ভাবে কোনো ডেস্টিনেশন ঠিক নেই আর কি।
এখন তো ওই তো সো যদি তার যদি দরকার না হয় তাহলে তাকে আসলে এখানে পৃথিবীর কোনো মোটিভেশনই দাঁড় করাইতে পারবে না। ঠিক আছে? তো মানুষের যখন কোনো কিছু দরকার হয় মানুষ এটা পাওয়ার জন্য চেষ্টা করে। আর এইটাই হলো নরমাল কথাবার্তা। তো এই জন্য মনে করি যে আমাদের এখানে ম্যাক্সিমাম লোকজন বা আমরা বলতে পারি এখানে মোটামুটি 80% মানুষ, 80%-এর মতো যে যারা আছে তাদের আসলেই জবটা বেসিক্যালি দরকার নাই। তাদের প্ল্যানিং অন্যরকম বা অন্য কিছু। তো এইটা হচ্ছে বিদ্যাবাড়িতে আসলে এই বিষয়টাই হয় যে বিদ্যাবাড়িতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে মানে আসলে অনেক ভর্তি হইলেও রিয়েল ক্যান্ডিডেট খুব কম। যে যারা ধরেন যে ডেসপারেটলি তার জবটা লাগবেই এরকম পাবলিক খুব কম। তো এই জন্য যেহেতু আমরা একটা দুর্বল একটা জায়গা থেকে যেহেতু রিসোর্স মানে সংগ্রহ করলাম, দুর্বল একটা জায়গা থেকে যেহেতু আমরা এই গ্রুপটাকে মেনটেন করলাম বা আমাদের উৎসটাও একটা দুর্বল একটা জায়গা থেকে, তো সো এই জন্য আমাদের এখানে ডেসপারেট মানুষের পরিমাণ খুবই কম। তবে তারপরেও আমাদের কার্যক্রমগুলো ছড়ার পিছনে অবদান হচ্ছে আপনারা সর্বোচ্চ গেলে ৩-৪ জন মানুষ বা ৫-৬ জন এরকম হয়। তা আমি আজকে দেখলাম যে আমাদের গ্রুপের ম্যাজিক নাম্বার হচ্ছে 6। ঠিক আছে? তো কেন বলতেছি? কারণ পার্টিসিপেট ৬ জনই থাকে। ঠিক আছে? মানে ম্যাক্সিমাম টাইমে আমি যখন ক্লিক করে দেখি যে ৬ জন থাকে। আবার আর যারা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অনেকের আবার এই যে কমে গেলে আবার সেটা হচ্ছে কারেন্টের প্রবলেম। তো ৬ জন বা ৭ জন বা ৮ জন এটা বলা যেতে পারে। তাহলে অ্যারাউন্ড ৮ জন। আর যদি কেউ ভিডিও যদি প্রিভিয়াস দেখে থাকে তাহলে সব মিলে আমরা কানেক্টেড হিসাবে ১০ জন ধরতে পারি। তবে ১০ জন ধরাটা আসলে বোকামি হবে। আমার কাছে মনে হচ্ছে এভারেজ ধরলে ৬-৭ জনের বেশি না। তো এই একটা নাম্বার এতটুকু পরিমাণ মানুষ যারা আমাদের সাথে আছে এবং তারা আছে বলেই আমাদের জুম মিটিং এখনো চলতেছে এবং আমি আশা করি চলবে। ঠিক আছে? কারণ হচ্ছে যে ওই যে বললাম যে ৩ জন থাকলেও তো তার রাইট আছে। এমনও হয় যে ২-৩ জন রিকোয়েস্ট করলে আমি জুম মিটিংয়ে চলে আসি। কথা বুঝছেন? তো বিষয়টা হচ্ছে এখানে তো আমরা আগেই বলছিলাম যে কোয়ান্টিটি আমাদের দরকার নাই, আমাদের কোয়ালিটি দরকার। তো এই জন্য বলতে পারি যে আপনারা আপনাদের যাদের উদ্বুদ্ধ, যারা আপনারা এখানে অ্যাক্টিভ, তাদের জন্যই যেহেতু জুম মিটিংগুলো হচ্ছে তাহলে আপনারা কি করতে হবে? এখান থেকে বেনিফিট নিতে হবে। আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। কারণ আপনাদেরকে অগ্রাধিকার দিয়েই কিন্তু জুম মিটিংটা হচ্ছে। যদি আপনাদেরকে আমরা গুরুত্ব না দিতাম তাহলে জুম মিটিংটা হইতো না। তাহলে এখন কথা হচ্ছে জুম মিটিংটা যাতে আপনার পরিবর্তন আনে। সোজা কথা হচ্ছে এটা এক কথায়। যে জুম মিটিংটা যাতে আপনার পরিবর্তন আনে, একসাথে পরিবর্তন দরকার নাই। ধীরে ধীরে পরিবর্তন আনে, ৬ মাসে পরিবর্তন আসুক, কোনো ব্যাপার না। ঠিক আছে? তবে কথা হচ্ছে আপনাকে চেষ্টা করে যাইতে হবে। আপনি যদি অন দ্য ওয়েতে থাকেন, আপনি যদি চেষ্টা করতে থাকেন যে আমার ইংলিশে ইমপ্রুভমেন্ট আমার দরকার যে এতে যা মনে করে তা হবে। আমি থাকবোই। শেষ পর্যন্ত যদি আপনি মাঠে দাঁড়ায় থাকেন, ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন। ঠিক আছে? আপনি যেই মানের স্টুডেন্টই হন, ইনশাআল্লাহ আপনি জয়ী হবেন যদি আপনি শেষ পর্যন্ত দাঁড়ায় থাকতে পারেন। ঠিক আছে? আর আপনি শেষ পর্যন্ত তখনই দাঁড়াবেন যখন আপনার জবটা অনেক বেশি পরিমাণে দরকার হবে। আর যদি দরকার না হয় আপনি বৃষ্টির প্রথম আঘাতেই, যুদ্ধের প্রথম তীরই আপনি চলে আসবেন। মানে প্রথম আঘাতেই আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না বা আঘাত পাওয়ার আগেই আপনি চলে আসবেন, দৌড় মারবেন। বন্দুক দেইখা সবকিছু ফালাইয়া দিয়ে দৌড় মারবেন আরকি। ঠিক আছে? যে আমরা আগে জীবন নিয়ে বাঁচি। আগে দৌড় মারি, নিজেকে বাঁচাই। তো সেরকম হবে। আর যদি আপনার জন্য যদি দরকার হয়, তাহলে আপনি ওখানে যত প্রতিকূলতাই আসুক আপনি দাঁড়ায় থাকবেন যুদ্ধের মাঠে। তো এইটাই হলো মূল কথা। তো এইজন্য আপনারা যারা এখানে অ্যাক্টিভ আছেন আপনারা খুব ভালোভাবে মাস্টার বই থেকে এবং এই প্রেজেন্টেশনগুলো পর্যন্ত বারবার দেখবেন এবং আপনাদের জন্য আমি যথেষ্ট পরিমাণে আন্তরিক। আপনারা সাথে প্রশ্ন করতে পারবেন। মানে আমরা এটা বলি না, অন্য কোচিং বলে। আমি পিটুতে বলছিলাম প্লাবন এত টাকা দিয়ে ভর্তি হয়, বলছিল যে তুমি স্পেসিফিক ভাবে বলতে হবে তুমি কোনটা বোঝো না, তখন আমি বলবো। কথা বুঝছেন? এই কথা বলে মানে স্পেসিফিক ভাবে বলতে হবে তুমি কোনটা বোঝো নাই। ঠিক আছে? আর আমি আপনাদেরকে বলতেছি যে আপনি বলেন আপনার কি সমস্যা। কথা বুঝছেন? তো ওনারাও এতটা বেশি আন্তরিক না। ওনারা বলতেছে আমরা কি এক ক্লাসে সব শিখাতে পারবো কিনা, তো তোমার দুর্বলতা থাকলে হবে না। আপনি জানেন যে এরকম একটা সেশন যদি ওখানে দিলে আমাদের এখানে আরো বেশি পরিমাণে মানুষ আসবে। কারণ আমরা দেখতেছি ওখানে অনেক আগ্রহী মানুষ আছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা তো গ্রুপের মেম্বার বাড়াচ্ছি না বা আমরা মনে করছি ৪-৫ জন হলেই ভালো। কথা বুঝছেন? সো এটাই। তো আমরা ইচ্ছা করলে এটাকে অনেক বেশি ভাস্ট করতে পারি গ্রুপটাকে, কিন্তু আমরা এটা করতেছি না। আমরা একটা জায়গায় লিমিটেড রাখতেছি। তো আশা করি যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এখন এই লাইনটা কেটে যাবে, ৪০ মিনিট শেষ। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।